আমেরিকার অনেক ক্যাজুয়ালিটি ক্ষতি, মানে 18 জনের উপরে সৈন্য অফিসিয়ালি নিহত হয়েছেন, 650-এর উপরে আহত হয়েছে, ইকোনমিক্যালি বেশ ক্ষতি হয়েছে উনি যেমনটি বলছেন, বেস ক্যাম্প থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু এত কিছুর পরেও আমেরিকা কেন থেমে থেমে আবার আক্রমণ করে? আমেরিকা আসলে চায়টা কি? ট্রাম্প বলেছেন যে ইরানিয়ানরা রিকোয়েস্ট করে, মিত্ররা রিকোয়েস্ট করেছে, আবার ইরানিয়ানরা রিকোয়েস্ট করেছে। ইরান আবার এটার জবাব দিয়েছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেন যে মিত্রদের বক্তব্য, ইরানের রেসপন্স এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্য, আপনি যদি এই যে ত্রিভুজটা যদি চিন্তা করেন, আপনি দেখেন কোথাও কোনো সংলগ্নতা নেই। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যে নেগোসিয়েশনের কথা বলছেন, মানে জেনেভা চুক্তির পরে 60 দিনের যুদ্ধবিরতির পরও তো তারা ভায়োলেশন করেছে, এখন আবার যে নেগোসিয়েশনের কথা বলছেন সেটা কি ধরনের নেগোসিয়েশন? আজকে আমরা যুদ্ধবিরতি কিংবা একটা ক্ষান্ত অবস্থা দেখছি, এটার একটা বড় কারণ হলো যে সবাই মিলেই চেষ্টা করছে মিডিয়েট করতে। কাতার, পাকিস্তান, ওমান এবং ইজিপ্ট তারা অ্যাক্টিভলি একটা বড় ব্রডার সিজফায়ারের জন্য চেষ্টা করছে, এবং এটার মূল ফোকাসটা হলো যাতে করে তারা একটা লার্জ স্কেল যুদ্ধ বন্ধ করতে পারে। শুরুতে আমি যে প্রশ্ন আপনাকে করতে চাই যে বারবার যুদ্ধবিরতি আবার থেমে যাচ্ছে, আবার নেগোসিয়েশন বলছে, এখন প্রেসিডেন্ট ট্রাম্প যে নেগোসিয়েশনের কথা বলছেন, মানে জেনেভা চুক্তির পরে 60 দিনের যুদ্ধবিরতির পরও তো তারা ভায়োলেশন করেছে, এখন আবার যে নেগোসিয়েশনের কথা বলছেন সেটা কি ধরনের নেগোসিয়েশন? ধন্যবাদ। মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে ট্রাম্প হলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা হলো যে সত্যকে বিভিন্নভাবে প্রকাশ করে যাতে করে তাদের রিয়েল এস্টেট বিক্রি করতে সুবিধা হয়। অ্যান্ড ইটস নট অলওয়েজ দ্য ট্রুথ অ্যান্ড অ্যাবসলিউট ট্রুথ। সো তিনি মিশিগানে যে বক্তব্য রাখলেন তার সাথে বাস্তবতার খুব বেশি আসলে মিল নেই। যদি সেটা হতো তাহলে পরে ইরান এরকম যুক্তরাষ্ট্রকে এরকম বেকায়দায় ফেলে যুক্তরাষ্ট্রকে মানে সোজা কথায় বেইজ্জত করতো না। ডেফিনেটলি ক্ষয়ক্ষতির দিক থেকে পরিমাপ করলে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইটস নট এ প্রিসাইস অ্যান্ড ডিসাইসিভ ভিক্টরি। এখানে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণ অ্যাফ্লিকশন ঘটাতে সক্ষম হলেও প্রিসাইস কোনো তাদের ভিক্টরি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা কিছুদিন আগ পর্যন্ত, গত মাসেও আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন, কারণ গত 40 বছর ধরে ইসরায়েল আমেরিকাকে এই ইরান যুদ্ধে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল। প্রত্যেকটা হোয়াইট হাউসেই, প্রত্যেকটা সফরেই তারা সেই চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তারা সাকসেসফুলি বেইট করতে পেরেছে। হয়তো 2016 থেকে 18 যে টার্মটা, সেখানে যদি কোভিড হিট না করতো তাহলে হয়তো 18-19 সালের দিকেই এই আক্রমণটা আমরা দেখতাম, কিন্তু কোভিডের কারণে ইরান বেঁচে গিয়েছে, সেই যুদ্ধ শুরু হয়নি। তো এখন পর্যন্ত যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল যে ইট উইল বি অ্যান ইজি বম্বিং। ইয়েতে ভেনিজুয়েলাতে যেরকম তিনি গিয়ে মাদুরোকে সাথে সাথে নিয়ে এসেছেন, তিনি মনে করেছিলেন যে এরকম একটা হবে। কিন্তু আপনি যেটা বললেন যে আমরা 5 মাস অতিবাহিত করেছি, বেসিক্যালি কিছু ইরানের কিছু নেতৃবৃন্দ নিহত হয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, কিন্তু এর বাইরে কোনো কিছুই কোনো সিগনিফিকেন্ট কোনো গেইন কিন্তু করতে পারেনি। বরং আমরা যেটা দেখছি যে ক্ষয়ক্ষতির দিক থেকে পুরা রিজিয়নে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেই সবগুলা ঘাঁটি কিন্তু আক্রান্ত হয়েছে। গতকালকে নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্টটা করেছিল সেটা হলো যে এখনো পর্যন্ত প্রায় 1200 প্যাট্রিয়ট ডিফেন্স, যেটা এন্টাই মিসাইল ডিফেন্স সিস্টেম, সেটা তাদের খরচ হয়েছে, এবং প্রত্যেকটা মিসাইল ডিফেন্সের মূল্য হলো $4 মিলিয়ন। আপনি যদি হিসাব করেন, $4.8 বিলিয়ন ডিফেন্স সিস্টেম অলরেডি ব্যয় হয়ে গিয়েছে, এবং আমেরিকার স্টকপাইল কিন্তু ইজ অলমোস্ট একদম শেষ হয়ে যাচ্ছে। সো যার কারণে আমরা দেখছি যে গতকাল এবং পরশুদিন কিন্তু যখন এই আক্রমণ থেকে তিনি একটা বিরতি নিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের মিত্রদের রিকোয়েস্টের কারণে, কিন্তু আজকে আবার চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে মিশিগানে গিয়ে বললেন যে ইরান রিকোয়েস্ট করেছে। সো বিষয়টা আসলে সত্যি কি, এটা হয়তো আমরা আরো 10-12 বছর পরে জানতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো যে
আমেরিকার মিলিটারি সক্ষমতা কিন্তু যথেষ্ট কমে গিয়েছে। আমি যে শহরে থাকি, ফোর্ট ব্র্যাগ, আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট মিলিটারি বেস, এখানে অলরেডি এই মিলিটারি বেসের 2 জন নিহত হয়েছে। তাদের লাশ এখানে আসবে, এখনো এসে পৌঁছেনি। একজনের বয়স 19 বছর, একজনের বয়স 22 বছর। সো এরকম যে লাশ আসছে, এবং আপনার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের ওয়েবসাইটেও কিন্তু এই ক্যাজুয়ালিটি, যারা আহত হয়েছে তাদের অনেকের নাম মিসিং, অনেক নিহতের নামও মিসিং। এটা নিয়েও কিন্তু অনেক ধরনের হতাশা এবং ক্ষোভ রয়েছে। সো আমার কাছে মনে হয় যে যে কারণে আজকে আমরা যুদ্ধবিরতি কিংবা একটা ক্ষান্ত অবস্থা দেখছি, এটার একটা বড় কারণ হলো যে সবাই মিলেই চেষ্টা করছে মিডিয়েট করতে। কাতার, পাকিস্তান, ওমান এবং ইজিপ্ট, তারা অ্যাক্টিভলি একটা বড় ব্রডার সিজফায়ারের জন্য চেষ্টা করছে, এবং এটার মূল ফোকাসটা হলো যাতে করে তারা একটা লার্জ স্কেল যুদ্ধ বন্ধ করতে পারে এবং এই হরমুজ প্রণালীটাকে আবার রিওপেন করতে পারে। কারণ এটার কারণেই একটা বিরাট, ইটস এ বিগ চোক হোল্ড, যার কারণে বাণিজ্যে একটা অস্থিতিশীলতা শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ হচ্ছে। তারপরে ইরানের সমর্থিত যে সমস্ত অন্য অন্য বাহিনী আছে, হুথিরা সৌদি আরবে আক্রমণ করছে, তাদের এটাও বন্ধ করা, এবং ইভেনচুয়ালি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ব্যাপারে একটা চুক্তিতে আসা। এবং আমি মনে করি যে এই চেঞ্জ অফ কোর্সের বড় কারণটা হলো যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কিছুটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আরো ভবিষ্যতে যুদ্ধটা এসকেলেট করা, রিজনাল ওয়ারে চলে যাওয়া, স্ট্রেট অফ হরমুজ এবং অন্য যে জায়গাগুলো আছে, এখন কাস্পিয়ান নিয়েও কিছু অসুবিধা হচ্ছে। এগুলা বিশ্ব অর্থনীতিকে খুবই বড় লং টার্ম ক্ষতিগ্রস্ত করবে, যার ফলে একটা অর্থনৈতিক প্রেশার হবে। এবং এই একটা সুযোগ সামনে আসছে যে একটা ডিপ্লোম্যাটিক সলিউশনের, এবং সেদিকে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হবে আর কয়েক মাস পরেই। সো সেখানেও একটা সমঝোতার সুযোগ আসবে। আমার কাছে মনে হয় যে আমরা দেখব যে আমি আশা করছি যে আগামী অগাস্ট মাস এবং সেপ্টেম্বরের শুরুর দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই আমার মনে হয় যে আমরা একটা পার্মানেন্ট সলিউশনের দিকে হয়তো যাব। আপনি খুবই আশাবাদী, আশা প্রকাশ করছেন যে যাবেন পার্মানেন্ট সলিউশনের দিকে, কিন্তু এর আগেও আমরা আশা করেছিলাম, জেনেভা চুক্তিতেও আমরা দেখেছিলাম, কিন্তু আসলে তেমন কিছুই হয়নি। আমি একটু ডক্টর আলাউদ্দিন আপনার কাছে জানতে চাই, যেমনটি প্রফেসর নাকিবুর যেমনটা বলছেন যে আমেরিকার অনেক ক্যাজুয়ালিটি ক্ষতি, মানে 18 জনের উপরে সৈন্য অফিসিয়ালি নিহত হয়েছেন, 650-এর উপরে আহত হয়েছে, ইকোনমিক্যালি বেশ ক্ষতি হয়েছে উনি যেমনটি বলছেন, বেস ক্যাম্প থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু এত কিছুর পরেও আমেরিকা কেন থেমে থেমে আবার আক্রমণ করে? আমেরিকা আসলে চাইটা কি? মানে আপনার কি মনে হয়? বিশেষ করে ইরানের পক্ষ থেকে যেমন বারবার বলা হচ্ছে তারা আসলে যুদ্ধ চাচ্ছে না, তারা শান্তি চায়, বা তাদেরকে আক্রমণ করলে তারা পাল্টা আক্রমণ করছে, এমনটা বলা হচ্ছে। তাহলে আমেরিকা আসলে চায় কি? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমেরিকা এবং ইসরায়েলের যে ইরানের সাথে যে যুদ্ধের আপনার সম্পৃক্ততা, সেখানে আপনার প্রথম দিকে সবাই ধারণা করেছিল যে এটা ট্রাম্পের একার ডিসিশন, এবং তিনি এই ডিসিশন নিয়ে হামলা করার জন্য এগিয়ে গেছেন। তো এখন পরবর্তীতে আমরা সময়ে সময়ে দেখলাম যে আসলে এর পেছনে কিন্তু আরো অনেকগুলো মানে ফ্যাক্টরস এবং অ্যাক্টরস জড়িত। আমরা দেখেছি যে এই যুদ্ধটাকে অনেক আপনার হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল এবং সিকিউরিটি অ্যানালিস্টরা বলছেন যে এটা এই যুদ্ধের পেছনের ফ্যাক্টর মধ্যে বড় ফ্যাক্টর হচ্ছে যে আপনার ইসরায়েল। তো আপনার যদি এটা যদি ট্রাম্প প্রশাসনের একেবারে স্বপ্রণোদিত এবং নিজস্ব চিন্তাপ্রসূত যুদ্ধ হতো, সেক্ষেত্রে সে একটা ডিসাইসিভ পজিশনে সে যেতে পারত, মানে এই প্রশাসন যেতে পারতো। এবং ট্রাম্প আপনার হচ্ছে যে বারবার যে কথাগুলো বলছেন, আমরা বারবার সে অসংলগ্নতা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে এর মধ্যে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে যেগুলো ওনার কন্ট্রোলের মধ্যে নেই। তো যার কারণে আপনি দেখেন যে আমরা বারবার শুনছি যে এই ডিল হয়ে গেছে, সিগনিফিকেন্ট আলোচনা হয়েছে, এরপর হচ্ছে মানে এবং আমরা বারবার হচ্ছে যে প্রতারিত হচ্ছে, সারা দুনিয়া প্রতারিত হচ্ছে। তো আমি যেটি বলবো সেটি হচ্ছে যে এই যে ধরেন আপনার তাদের যে পেছনের যে ক্যালকুলেশনটা, যেটি আমরা জানি না, যে ক্যালকুলেশন গুলো
ওই ডিলের পর্যায় থেকে আবার পেছনের দিকে নিয়ে আসে। এই যে দেখুন যেটা নকিব ভাই অলরেডি বলেছেন, যে ট্রাম্প বলেছেন যে ইরানিয়ানরা রিকোয়েস্ট করে মিত্ররা রিকোয়েস্ট করেছে, আবার ইরানিয়ানরা রিকোয়েস্ট করেছে, ইরান আবার এটার জবাব দিয়েছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেন যে মিত্রদের বক্তব্য, ইরানের রেসপন্স এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্য, আপনি যদি এই যে ত্রিভুজটা যদি চিন্তা করেন, আপনি দেখেন কোথাও কোনো সংলগ্নতা নেই, কোনো আপনার হচ্ছে কনসিস্টেন্সি নেই, একটা কথার সাথে আরেকটা কথার মিল নেই। এবং এটা আপনার হচ্ছে ভেরি আউটস্ট্যান্ডিং ইন কারেন্ট ওয়ার্ল্ড, যে এই ধরনের মানে এত পরিমাণ অসংলগ্নতা আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সের আগে মনে হয় মানুষ দেখেনি, অন্তত নিকট অতীতে এটা দেখেনি। তো আমার কাছে যেটি মনে হয় যে আমরা এখন আমাদের কাছে ক্লিয়ার না যে কেন। যেমন আপনার এখন যে পজটা করেছেন এবং সেটা হচ্ছে সেলফ ইম্পোজ, উনার নিজের থেকে উনি পজটা করেছেন। এখন এই পজটা উনি কেন করেছেন? ইরান তো বলেছে তাদের সাথে এই ধরনের কোনো আলাপ হচ্ছে না। তার মানে কি আমরা এটা ধরে নেব যে তাদের সেখানে হচ্ছে রিঅর্গানাইজেশনের বিষয় আছে, আপনার হচ্ছে যে তার স্টক পাইল ডিপ্লিট হচ্ছে, সেটাকে আপনার হচ্ছে আবার পূরণ করার জন্য তার একটা পজ দরকার, সেজন্য নিচ্ছেন। সো এই বিষয়গুলো আসলে ক্লিয়ার না। আপনার একটা প্রশাসনের যদি আন্তরিক ইচ্ছা থাকে যে আমি আমার সর্বোচ্চ স্বার্থটাকে রক্ষা করে আমি চেষ্টা করবো একটা ডিলে পৌঁছাটা যখন লক্ষ্য থাকে, তখন আপনার হচ্ছে যে নেগোসিয়েশন এবং সেটার টার্মস গুলো সেদিকে আপনার হচ্ছে ধাবিত হয়। কিন্তু আপনার যদি ইচ্ছাটা যদি না থাকে, তাহলে আপনি নানা বাহানা করে আপনি বারবার সেখান থেকে ব্যাকফুটে যাবেন। এখন আপনি দেখছেন যে আপনার এখানে যে নেতানিয়াহু আসছেন, জালেনস্কি আসছেন, সেটার পরে হয়তো দেখা যায় আবার নতুন করে আমরা আরেকটা টার্ন দেখতে পারবো।